আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নবম এবং দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। গতি অধ্যায়ের সপ্তম ক্লাসে আজকে আলোচনা করব পরন্ত বস্তুর সূত্র, অভিকর্ষজ ত্বরণ এবং পরন্ত বস্তুর ক্ষেত্রে গতির সমীকরণ। তো চলো শুরু করা যাক। আধুনিক বিজ্ঞানের জনক বিজ্ঞানী গ্যালিলিও পরন্ত বস্তুর ক্ষেত্রে তিনটি সূত্র আবিষ্কার করেন। পরন্ত বস্তুর ক্ষেত্রে প্রথম সূত্রটি হল স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। দ্বিতীয় সূত্র, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। পরন্ত বস্তুর তৃতীয় সূত্র, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। এইবার আমরা পরন্ত বস্তুর প্রথম সূত্রের ব্যাখ্যা করব। প্রথম সূত্রে বলা হয়, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। এর ব্যাখ্যায় আমরা একটা অ্যানিমেশন লক্ষ্য করব। অ্যানিমেশনে আমরা দেখতে পাচ্ছি একটি পাথর এবং একটি পালক। এই পাথর এবং পালককে যে কোনো উচ্চতা থেকে ছেড়ে দিলে আপাত দৃষ্টিতে আমরা দেখতে পাই পাথরটি আগে ভূমিতে পতিত হয় এবং পালকটি পরে ভূমিতে পতিত হয়। কিন্তু পরন্ত বস্তুর প্রথম সূত্রের তিনটি শর্তের মধ্যে একটি শর্ত হল বিনা বাধায় পরন্ত সকল বস্তু। এক্ষেত্রে যদি কোনো বাধা না থাকে সেই ক্ষেত্রে বস্তু দুইটি একই সাথে ভূমিতে পড়বে, যেটি আমরা অ্যানিমেশনে লক্ষ্য করব। আমরা অ্যানিমেশনে দেখতে পেলাম স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত দুইটি বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করল। যদিও একটি বস্তু অনেক ভারী এবং একটি বস্তু অনেক হালকা ছিল। এটিই পরন্ত বস্তুর প্রথম সূত্রের ব্যাখ্যা। পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা। দ্বিতীয় সূত্রটি হল, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। সময়কে টি এবং বেগকে ভি দ্বারা প্রকাশ করলে পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্রানুসারে আমরা লিখতে পারি ভি সমানুপাতিক টি। দ্বিতীয় সূত্রের ব্যাখ্যায়ও আমরা একটা অ্যানিমেশন দেখব। অ্যানিমেশনে আমরা দেখতে পেলাম একটি বস্তু স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় ভূমিতে পড়ছে। এক্ষেত্রে প্রথম সেকেন্ড পরে বস্তুটির বেগ 9.8 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ড পরে বস্তুটির বেগ 19.6 মিটার পার সেকেন্ড এবং তৃতীয় সেকেন্ড পর বস্তুটির বেগ 29.4 মিটার পার সেকেন্ড। অর্থাৎ সময় যে হারে বেড়েছে বেগও ঠিক সেই হারে বেড়েছে। অতএব আমরা বলতে পারি বেগ এবং সময় পরস্পরের সমানুপাতিক, অর্থাৎ ভি সমানুপাতিক টি। এটাই পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা। এবার আমরা দেখব পরন্ত বস্তুর তৃতীয় সূত্রের ব্যাখ্যা। তৃতীয় সূত্রে বলা হচ্ছে, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তুর নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। সময়কে টি এবং দূরত্বকে এইচ দ্বারা প্রকাশ করলে পরন্ত বস্তুর তৃতীয় সূত্রানুসারে আমরা লিখতে পারি এইচ সমানুপাতিক টি স্কোয়ার। তৃতীয় সূত্রের ব্যাখ্যায়ও আমরা একটি অ্যানিমেশন দেখব। অ্যানিমেশনে আমরা লক্ষ্য করলাম স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত একটি বস্তু প্রথম সেকেন্ডে 1 মিটার, পরের 4 সেকেন্ডে 2 মিটার এবং পরের 9 সেকেন্ডে 3 মিটার দূরত্ব অতিক্রম করল। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তিনটি ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বকে বর্গ করলে সময়ের মান পাওয়া যায়। অর্থাৎ আমরা বলতে পারি দূরত্ব সমানুপাতিক সময়ের বর্গ। সুতরাং এইচ সমানুপাতিক টি স্কোয়ার। এটাই পরন্ত বস্তুর তৃতীয় সূত্রের ব্যাখ্যা। এবার আমরা আলোচনা করব
অভিকর্ষজ ত্বরণ সম্পর্কে। অভিকর্ষজ ত্বরণ অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। অভিকর্ষজ ত্বরণকে ছোট হাতের জি দ্বারা প্রকাশ করা হয়। এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অভিকর্ষজ ত্বরণের মাত্রা L/t² এবং একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। অভিকর্ষজ ত্বরণ ভালোভাবে বোঝার জন্য আমরা একটি অ্যানিমেশন দেখব। অ্যানিমেশনে আমরা দেখতে পেলাম একটি বস্তু অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে ভূমিতে পড়ছে। এক্ষেত্রে বস্তুটির প্রত্যেক সেকেন্ডে বেগ বৃদ্ধি পাচ্ছে। আমরা একটু লক্ষ্য করলে দেখব বস্তুটির বেগ বৃদ্ধির হার 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ বস্তুটির ক্ষেত্রে সমত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু এই ত্বরণটি অভিকর্ষ বলের প্রভাবে হয়, এই জন্য এই ত্বরণকে অভিকর্ষজ ত্বরণ নামে অভিহিত করা হয়। এখন আমরা আলোচনা করব পড়ন্ত বস্তুর সমীকরণ সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, পড়ন্ত বস্তুর সমীকরণগুলো মূলত গতির সমীকরণগুলো থেকেই লাভ করা যায়। এজন্য আমরা গতির সমীকরণগুলো আরও একবার দেখে নেব। আমরা জানি গতির সমীকরণে মোট 5টি রাশি ব্যবহৃত হয়। এই 5টি রাশিকে একত্রে সুঘাত বলা হয়। পড়ন্ত বস্তুর সমীকরণের ক্ষেত্রে এই 5টি রাশির মধ্যে 2টি রাশির পরিবর্তন হয়। এই 2টি রাশি হল এস এবং এ। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এস এর পরিবর্তে এইচ ব্যবহার করা হয় এবং এ এর পরিবর্তে জি ব্যবহার করা হয়। এইচ দ্বারা উচ্চতা এবং জি দ্বারা অভিকর্ষজ ত্বরণ নির্দেশ করা হয়। এখন আমরা এই 5টি রাশি দ্বারা গঠিত পড়ন্ত বস্তুর সমীকরণগুলোর সাথে পরিচিত হব। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে প্রথম সমীকরণ V = U + GT। দ্বিতীয় সমীকরণ H = UT + ½ GT²। তৃতীয় সমীকরণ V² = U² + 2GH। এবং উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে আরও একটি সমীকরণ H = V + U/2 × T। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো গতির সমীকরণগুলো এবং পড়ন্ত বস্তুর সমীকরণগুলোর মধ্যে বেসিক কোনো পার্থক্য নেই। পার্থক্য শুধু গতির সমীকরণগুলো অনুভূমিক পথে চলমান বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য এবং পড়ন্ত বস্তুর সূত্রগুলো স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত কোনো বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। এবার আমরা আলোচনা করব নিক্ষিপ্ত বস্তুর সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে পড়ন্ত বস্তুর সূত্রগুলোই প্রয়োগ হয়, কিন্তু পার্থক্য হলো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে জি অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের মান পজিটিভ এবং নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণের মান নেগেটিভ। অর্থাৎ সূত্রগুলোতে যেখানে যেখানে জি আছে তার সামনের চিহ্নটা ঋণাত্মক হবে। এক্ষেত্রে আমরা পাই নিক্ষিপ্ত বস্তুর প্রথম সমীকরণ V = U - GT। দ্বিতীয় সমীকরণ H = UT - ½ GT² এবং তৃতীয় সমীকরণ V² = U² - 2GH। উচ্চতা নির্ণয়ের অপর সমীকরণে যেহেতু জি অনুপস্থিত, সেহেতু এই সমীকরণের কোনো পরিবর্তন নেই। এবারে আমরা দেখব নিক্ষিপ্ত বস্তুর সমীকরণের সংক্ষিপ্ত রূপ। প্রিয় শিক্ষার্থীরা, নিক্ষিপ্ত বস্তুর এই সমীকরণগুলোকে সংক্ষেপে লেখা যায়, যা বহুনির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে তো বটেই, সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রেও তোমাদেরকে খুব সহায়তা করবে। নিক্ষিপ্ত বস্তুর প্রথম সমীকরণটি ছিল V = U - GT। এইটা বোঝার জন্য আমরা একটি অ্যানিমেশন লক্ষ্য করব। অ্যানিমেশনে আমরা লক্ষ্য করলাম ভূমি থেকে একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। বস্তুটি নির্দিষ্ট সময় পর্যন্ত উপরের দিকে উঠল এবং সর্বোচ্চ উচ্চতায় কিছু সময়ের জন্য স্থির হলো। এরপর বস্তুটি আবার নিচের দিকে পড়তে আরম্ভ করলো
এবং শেষ পর্যন্ত ভূমিতে পতিত হলো। অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় এর বেগ v ইজ ইকুয়াল টু 0। অতএব প্রথম সমীকরণে v এর এই মান বসিয়ে আমরা পাই 0 ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। অর্থাৎ আমরা লিখতে পারি জিটি ইজ ইকুয়াল টু ইউ। অতএব টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি। এটিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময় বলা হয়। আমরা এবার নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে দ্বিতীয় সমীকরণটির সংক্ষিপ্ত রূপ নির্ণয় করব। এক্ষেত্রেও আমরা একটি অ্যানিমেশন দেখব। অ্যানিমেশনে আমরা লক্ষ্য করছি ভূমি থেকে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত একটি বস্তু কিছু সময় শূন্যে বিচরণের পর আবার আগের বিন্দুতেই ফিরে আসলো। অর্থাৎ এই ক্ষেত্রে বস্তুটির সরণ হলো 0। অতএব আমরা লিখতে পারি এইচ ইজ ইকুয়াল টু 0। এইচ এর এই মান দ্বিতীয় সমীকরণে বসিয়ে দিলে আমরা পাই 0 ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এখান থেকে আমরা টি এর মান বের করলে পাই 2u ডিভাইডেড বাই জি। এটি হলো বিচরণকালের সমীকরণ। এবার আমরা নিক্ষিপ্ত বস্তুর তৃতীয় সমীকরণের সংক্ষিপ্ত রূপ নির্ণয় করব। এবারও আমরা একটি অ্যানিমেশন লক্ষ্য করব। অ্যানিমেশনে আমরা দেখতে পেলাম ভূমি থেকে একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। বস্তুটি নির্দিষ্ট সময় পর্যন্ত উপরের দিকে উঠল এবং সর্বোচ্চ উচ্চতায় কিছু সময়ের জন্য স্থির হলো। যেহেতু সর্বোচ্চ উচ্চতায় বস্তুটি কিছু সময়ের জন্য স্থির হয়, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি v ইজ ইকুয়াল টু 0। অতএব তৃতীয় সমীকরণ থেকে আমরা পাই 0 ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। এখান থেকে আমরা h এর মান বের করলে পাই ইউ স্কোয়ার বাই 2g। এটি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা নির্ণয়ের সূত্র। এখন আমরা পরন্ত বস্তু সংক্রান্ত একটি গাণিতিক সমস্যার সমাধান করব। গাণিতিক সমস্যায় বলা হচ্ছে 50 মিটার উঁচু দালানের ছাদ থেকে কোনো বস্তু ছেড়ে দিলে এটি কত বেগে ভূমিতে আঘাত করবে। দেয়া আছে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা জানি পদার্থবিজ্ঞানের অঙ্কে 3টি অংশ থাকে। প্রথম অংশে দেয়া আছে লিখে প্রশ্নে প্রদত্ত তথ্যগুলো লিখে নিতে হয়। এক্ষেত্রে আমরাও প্রথম অংশে প্রশ্নে প্রদত্ত তথ্যগুলো উঠিয়ে নিলাম। আমরা লক্ষ্য করছি এখানে 3টি রাশির মান দেয়া আছে এবং অপর একটি রাশির মান নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে মোট 4টি রাশি বিদ্যমান। এখানে যে রাশিটি অনুপস্থিত তা হলো টি। আর টি রাশি ব্যতীত একটি সমীকরণ, সেটি হলো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। অর্থাৎ এই অঙ্কে আমাদের প্রয়োজনীয় সমীকরণ হলো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এই সমীকরণে আমরা মানগুলো বসিয়ে অ্যান্সার পেলাম 31.3 মিটার পার সেকেন্ড। সুতরাং বস্তুটি 31.3 মিটার পার সেকেন্ড বেগে ভূপৃষ্ঠকে আঘাত করবে। এবার আমরা নিক্ষিপ্ত বস্তু সংক্রান্ত একটি গাণিতিক সমস্যা সমাধান করব। প্রশ্নে বলা হচ্ছে পৃথিবীকে ঘিরে মহাকাশযান যখন ঘুরতে থাকে তখন তাদের দ্রুতি অনেক বেশি, প্রায় 10 কিলোমিটার পার সেকেন্ড। এরকম গতিতে যদি আকাশের দিকে একটা কামানের গোলা ছুঁড়ে দিই, সেটি কত উপরে উঠবে? অর্থাৎ এখানে সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করতে বলা হচ্ছে। আমরা পূর্বের অঙ্কের ন্যায় প্রশ্নে প্রদত্ত তথ্যগুলো উঠিয়ে নিলাম। এখানেও আমরা লক্ষ্য করছি টি রাশিটি অনুপস্থিত। অর্থাৎ এখানেও পূর্বের সূত্রটি ব্যবহার হবে। কিন্তু যেহেতু এটি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, সেহেতু জি এর আগে অবশ্যই মাইনাস চিহ্ন ব্যবহার হবে। অর্থাৎ এখানে সূত্রটি হবে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। এরপরে আমরা প্রয়োজনীয় মানগুলো বসিয়ে অ্যান্সার পেলাম 5102 কিলোমিটার। অর্থাৎ গোলাটি সর্বোচ্চ 5102 কিলোমিটার উপরে উঠবে। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটি আমরা
সংক্ষিপ্ত পদ্ধতিতে সমাধান করব। এক্ষেত্রে আমরা সর্বোচ্চ উচ্চতার সূত্র প্রয়োগ করব। আমরা জানি সর্বোচ্চ উচ্চতা h = u²/2g। এই সূত্রে প্রয়োজনীয় মানগুলো বসিয়ে দিয়েও কিন্তু আমরা পূর্বের অ্যান্সারটাই পেলাম, অর্থাৎ গোলাটি সর্বোচ্চ 5102 কিলোমিটার উপরে উঠবে। এখন আমরা দেখে নেব আজকের পাঠে আমরা যা যা শিখলাম। পড়ন্ত বস্তুর প্রথম সূত্র, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্র, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু নির্দিষ্ট সময়ে যে বেগ প্রাপ্ত হয় তা ওই সময়ের সমানুপাতিক। পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্র, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন আরও একটি ক্লাসে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।